বিষয়গুলো আগেই আর শনাক্ত করা যায় এবং সেখানে কিন্তু সেরেব্রাল পলসি জন্মগ্রহণের শিশুর সংখ্যা কমে আসে। আর সবার শেষে যেটা হচ্ছে জন্মানোর পরে, যেটা সাইদ বলছিল 5 বছর বয়সে ওর জ্বর হয়েছে এবং সেখান থেকে ওইরকম হয়ে গেছে। জ্বর, হাই ফিভার সেরেব্রাল পলসি হওয়ার একটা বড় কারণ। ঠিক একইভাবে আমরা অনেকেই জানি মেনিনজাইটিসের ডিজিজের কথা, আমরা জানি এটা টিকা আছে, মেনিনজাইটিস হলে সেরেব্রাল পলসি হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কিন্তু এই সচেতনতা আমাদের দেশে কিন্তু হয়নি। সো সেরেব্রাল পলসি যত শিশু জন্মগ্রহণ করছে তার 40% সেরেব্রাল পলসি কম জন্মগ্রহণ করবে যদি স্বাস্থ্য সেবার সাথে সেরেব্রাল পলসির বিষয়টাকে সচেতনভাবে মানুষের কাছে পৌঁছায় দেওয়া, যে এই কাজগুলো করলে তোমার শিশু সেরেব্রাল পলসি হবে। এবার আপনার শেষের প্রশ্নে যেটা ছিল যে সরকারি বেসরকারি ভাবে কি করার আছে, সরকারি বেসরকারি ভাবে সেরেব্রাল পলসির জন্য যে কিছু করা হচ্ছে না আমি সেটা বলতে চাই না, অনেক কিছু করা হচ্ছে, তবে সেটা হচ্ছে জন্মগ্রহণ করার পরে। যেমন সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ইউনিসেফের সাথে কিছু ক্লিনিক চালাচ্ছে মেডিকেল কলেজে, যেখানে সেরেব্রাল পলসির ম্যানেজমেন্ট হচ্ছে। ঠিক একইভাবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালাচ্ছে, এখন হয়তো 25টার মতন আছে, স্যার হয়তো আমাকে 35টা, ভবিষ্যতে আরো বেশি হবে। এই ক্যালেন্ডারে আমরা সবগুলো জেলায় চলে যাব, প্রতি জেলায়। এখানেও কিন্তু একটা সেরেব্রাল পলসি আক্রান্ত শিশু তার পুনর্বাসন সেবা নিতে পারবে। আমি যে বিষয়টা এখানে আলাদা করে বলতে চাচ্ছি যে একটা সেরেব্রাল পলসি শিশু জন্মগ্রহণের আগের বিষয়টা আমি আমার প্রিভেনশনেতে এসেছে, কিন্তু একটা সেরেব্রাল পলসি শিশু হওয়ার পরে তার আর্লি আইডেন্টিফিকেশন, প্রবলেম অ্যাসেসমেন্ট অ্যান্ড তার ম্যানেজমেন্ট প্ল্যানটা অবশ্যই এই সেন্টারগুলোতে হওয়া বেশ কঠিন। কারণ ওই সেন্টারে একজন নিউরোমেডিসিনের লোক নেওয়া মুশকিল, একজন অর্থোপেডিশিয়ান ওখানে নেওয়া মুশকিল, একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্টকে নেওয়া মুশকিল, ওখানে আবার অ্যাসিস্টিভ ডিভাইস, যেমন সাইড এখানে একটা হুইল চেয়ার লাগছে এবং ওর হুইল চেয়ারটা কিন্তু অ্যাডাপ্টেশন করা নেই, এটাকে অ্যাডাপ্টেশন করার দরকার হতো। তো এই জিনিসগুলোর জন্য আসলে একটা ওয়ান স্টপ সেরেব্রাল পলসি সার্ভিস সেন্টার বা ইনস্টিটিউশন দরকার, যেখানে মানুষ আসবে, তার ডায়াগনোসিস করে অ্যাসেসমেন্ট করে নিয়ে গিয়ে ওই কমিউনিটি সরকারের যে আউটলেটগুলো আছে, ওয়ান স্টপ সার্ভিস সেন্টারগুলো আছে, ওখান থেকে তারা সেবাগুলো নেবে। দুইটা কিন্তু একটা আরেকটার পরিপূরক না, দুইটা সেপারেট জিনিস। কাজে আমি বলবো যে আমাদের অনেক কিছু আছে এবং অনেক কিছু করারও দরকার আছে, এবং আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী, কারণ আমাদের এই বর্তমানে সরকার অটিজম নিয়ে ইনস্টিটিউশন করেছেন। কাজেই আমরা যদি সেরেব্রাল পলসির বিষয়টাকে সামাজিক আন্দোলনের মাধ্যমে আমাদের বর্তমান নেতৃত্ব যারা দিচ্ছেন তাদের কাছে তুলে ধরতে পারি, তাহলে সেরেব্রাল পলসির জন্য যে মেডিকেল রিহ্যাবিলিটেশন, সোশ্যাল রিহ্যাবিলিটেশন এবং আপনার শুরুর দিকে বলেছিলেন যে সোশ্যাল ইন্টিগ্রেশনের বিষয়টা, পুরো জিনিসটাকে কিন্তু আগায় নেওয়া সম্ভব। তাহলে এর ধারাবাহিকতায় আমরা এবার সচিব মহোদয়ের কাছে জানতে চাই যে প্রতিবন্ধিতার ভেতরে সেরেব্রাল পলসি হচ্ছে সবচেয়ে বেশি দৃশ্যমান একটি প্রতিবন্ধিতা, কিন্তু তারপরেও এদের জন্য কিন্তু সেই অর্থে তেমন কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি, যেটি আলোচনা শুরু থেকেই আমরা জেনে আসছি। আমরা কি আপনার কাছ থেকে জানতে পারি যে আন্তর্জাতিকভাবে এই বিষয়টিকে যখন এখন গুরুত্ব দেওয়া হচ্ছে, এর ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ সরকার ভবিষ্যতে বা অদূর ভবিষ্যতে এই সেরেব্রাল পলসি আক্রান্ত জনগোষ্ঠীর জন্য তাদের পুনর্বাসন, স্বাস্থ্যসেবা সকল উন্নয়নের জন্য একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিবে? আমরা শুরু করেছি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে সচেতনতাটা জেগেছে তার অভিঘাত কিন্তু আমাদের দেশেও এসে পৌঁছেছে। সবচেয়ে বেশি এমফেসিস পেয়েছে সেটা হচ্ছে কনভার্জেন্স অফ এফার্টস। বিভিন্ন মন্ত্রণালয়ে স্টেক হোল্ডার আছে, তাদেরকে করে নিয়ে, এতে শিক্ষা মন্ত্রণালয়ের স্টেক আছে, স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় তো আছেই, প্রাথমিক শিক্ষা, তথ্য মন্ত্রণালয়, এই অনেক কিছু আছে। তো সবাই মিলে যার যার রোলটা যদি আমরা প্লে করি, যেমন সমী যে বলছিলেন যে এই যে মিডিয়ার যে একটা বিশেষ রোল আছে, সেইটাও কিন্তু আমরা অনেক সময় মিডিয়া যারা কাজ করি তারাও তাদের অনুধাবনেও এটা এখনো পর্যন্ত ভালোভাবে পরিষ্কার কিনা আমরা মাঝে মাঝে ভাববো। তো আসলে এটিও আসলে খুব স্বচ্ছ হওয়া দরকার যে কোন জায়গায় আমি আঘাতটি করব, কোন জায়গায় সচেতনতাটা তৈরি করব। তো এই বিষয়ে আমাদের মধ্যে একটা জাগৃতি এসছে, একটা আমরা সবাই মিলে কাজ করছি এবং নূতন বিষয়, আমাদের সীমাবদ্ধতার হয়তো থাকতে পারে অর্থনৈতিক বা অন্য কিছু, কিন্তু আমাদের কমিটমেন্টের কোনো সীমাবদ্ধতা নেই। আমরা সবাই মিলে আমরা এটাকে অ্যাড্রেস করব। এবং সেরিব্রাল পলসি এর এই যে ওই ছেলেটি বলছিল, ওর নামটা যেন সাইদ,
সাইদ যে বলছিল ও আসলে পঞ্চম শ্রেণী পর্যন্ত করেছে, ওর জীবনটা আরো ভালো হতে পারতো, আরো ভালো যে হতে পারতো সেটা আমরা বিশ্বাস করি। সেজন্য আমরা শ্রম মন্ত্রণালয় এবং আরো যাদের বিভিন্ন ট্রেনিং আছে, ভোকেশনাল ট্রেনিং, এদের জন্যে আবার স্বাভাবিক ট্রেনিং হবে না। আমাদের সাথে আমরা বৈঠক করে দেখছি যে টেইলর মেড ট্রেনিং, মানে এদের উপযোগী করে কি দেওয়া যায়, যারা বিদেশে যাচ্ছে তাদের মধ্যে একটা পার্সেন্টেজ যেন শর্ত থাকে যে আমার দেশের প্রশিক্ষিত প্রতিবন্ধীদেরকেও নিতে হবে। তো ওইভাবে যদি হয় তাহলে আস্তে আস্তে একটা গতি সঞ্চার হবে প্রতিবন্ধিতার এই অপনোদনের ক্ষেত্রে, এদের পুনর্বাসনের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে। আর চিকিৎসার যে দিকটা, সেটা ফরিদার কথা তো বারবার এসছে যে একটা প্রিভেনশনের ব্যাপার আপনি বলেছেন। 3টে পর্যায়ে কিন্তু এই প্রিভেনশনটা লাগবে: ডিউরিং প্রেগন্যান্সি, at the time of delivery or childbirth, আর নিওনেটাল কেয়ার। তো এই সমস্ত সবকিছু মিলিয়ে সবার মধ্যে একটা সচেতনতা আসবে আশা করছি আমরা। এবং আসলে এই সমন্বিত উদ্যোগ ছাড়া মানে আমাদের যে কোনো দেশের ইতিহাস ঘাটলেই কিন্তু আমরা দেখেছি যে যে কোনো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সমন্বিত উদ্যোগ এবং রাজনৈতিক অঙ্গীকার হচ্ছে সবচেয়ে বড় ভূমিকা রেখে। অঙ্গীকার খুব জোরালো আছে। এখন একটা বিষয় আমি বলি, যদি একটু সুযোগ পাই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে এরকম: আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের মানুষগুলোর মাইন্ডসেট যেটা বলি, আমি একটা বাংলা শব্দ ব্যবহার করছি, অন্তরের স্বরলিপি। আমাদের অন্তরের স্বরলিপিটা খুব সাজানো নয়। আমরা সবাই ভাবি যে সব কাজ সরকার করে দেবে, এর দায়িত্ব এবং ব্যর্থতা সবকিছু আমরা সরকারের সঙ্গে যুক্ত করি, কিন্তু সরকারের যদি কোনো সাফল্য থাকে আমরা সেটি যুক্ত করি না, কারণ আমরা প্রশংসায় সংযত, সমালোচনায় কঠোর। তো এই বিষয়টি বাদ দিয়ে আমাদের সবসময় অ্যাপ্রিসিয়েট করতে হবে যেখানে ভালো, এবং সরকারেরও কোনো একেবারে আমরা সব কিছু করে ফেলছি এমন সন্তুষ্টির জায়গা থাকার দরকার নেই। আমরা বরং ভাবতে শুরু করব সবাইকে মিলে আমরা এটাকে অ্যাড্রেস করতে হবে। শমিকা আচার্যের কাছে জানতে চাচ্ছি, সাংস্কৃতিক আন্দোলন যে কোনো দেশের শ্রেণী বৈষম্য বোধকে বিনাশ করতে সহায়ক। আমরা এই বিশেষ জনগোষ্ঠীর কল্যাণে, তাদের উন্নয়নে সাংস্কৃতিক আন্দোলনকে কিভাবে হাতিয়ার হিসেবে কাজে লাগাতে পারি? এটা একটা চমৎকার প্রশ্ন। এখানে এটি আসলে অনেক কিছু করার আছে। আমি সচিব মহোদয়ের কথা একটা রেস্ট টেনে বলি যে আমি বলতে চাচ্ছিলাম দুটো জিনিস। একটি হচ্ছে যে মাইন্ডসেটের মানে মাইন্ডসেট পরিবর্তন আর কি, অ্যাটিটিউডগত, মানে সরকার সব কিছু করে দিবে সেরকম একটা জায়গা যেমন আছে, যে এক ধরনের মাইন্ডসেটের একটা সমস্যা রয়েছে যে সরকার করে দিবে, সেটা না। এবং এখানে মাইন্ডসেটের একটা অ্যাটিটিউডগত এই পুরো প্রতিবন্ধী অবস্থাটার ব্যাপারে সাধারণভাবে একটা অ্যাটিটিউডের এক ধরনের দৃষ্টিভঙ্গির এক ধরনের পরিবর্তন দরকার, পজিটিভ পরিবর্তন দরকার, যেটা অটোমেটিক্যালি আমি মনে করি যে সরকারের প্রতি বা যে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ বা যারা বসে রয়েছেন, যারা নীতি নির্ধারক মহল আছেন, তাদের অনেক দায়িত্বগুলোকে আসলে হালকা করে দিবে যদি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। আরেকটি যেটা হচ্ছে যে কিছুদিন আগে আমরা আসলে ম্যাটারনাল হেলথ এবং নিউবর্ন কেয়ার নিয়ে আমি ব্যক্তিগতভাবে সিলেটে গেছিলাম একটা প্রজেক্টে কাজ করতে, এবং সেখানে নিউনেটাল কেয়ার, অ্যান্টিনেটাল কেয়ার নিয়ে অনেক কথা বলেছি। অনেকেই ছিল, আমার যদি তখন জানা থাকতো হয়তো এটা নিয়ে তখন মাদের সাথে ডিরেক্টলি কথা বলতে পারতাম। আমি সেই জায়গায় বলছি যে যখন যারা ম্যাটারনাল হেলথ নিয়ে, নিউবর্ন কেয়ার বা নিউনেটাল কেয়ার নিয়ে কাজ করছে, সেখানে আমার মনে হয় এই মেসেজগুলোকে ইনস্টিল করা দরকার। মানে আমরা তো মেসেজ যখন তৈরি করি, মূল মেসেজ করি এবং সেটার সাথে আন্ডারলাইন কিছু মেসেজ করি, তো ওইভাবে আমার মনে হয় মেসেজগুলোকে যখন কোঅর্ডিনেটেড ভাবে তৈরি করা যাবে, তখন আমার মনে হয় এই ইস্যুটাকে খুব অ্যাড্রেস করা যাবে স্ট্রংলি। তবে আমি মনে করি যে সাংস্কৃতিক আন্দোলনের ক্ষেত্রে আমার মনে হয় যে আমি আবার ঘুরে ফিরে আসব যে খুব স্পেসিফিক একটা এই বিষয়টাকে নিয়েই সংস্কৃতি কর্মীদের মধ্যে এক ধরনের আলাপচারিতা হওয়া উচিত। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ। 1 মিনিটে বদলে দেই আমাদের এই প্রিয় মানুষদের পৃথিবী। যে যার জায়গায় দাঁড়িয়ে অন্তত একবার আসুন না চেষ্টা করি। সবাই ভালো থাকবেন।